শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনবো, তার আগে চলেন দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে। আমার হাতে প্রথমেই দৈনিক প্রথম আলো। শিরোনাম দেখতে পাচ্ছি, বার্ষিক পরীক্ষা ছাড়াই সবাই উপরের শ্রেণীতে উঠবে। মাধ্যমিক শিক্ষা 30 কর্মদিবসের উপর সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, এর ভিত্তিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ঘাটতি মূল্যায়ন হবে। এর পাশেই আছে চালক সংকট, ঝুঁকিতে সড়ক নিরাপত্তা, নিরাপদ সড়ক দিবস আজ। চালকের বেপরোয়া মনোভাব ও অতিরিক্ত গতির কারণে 90% দুর্ঘটনা ঘটছে। দেশে যানবাহন 45 লাখ, চালক 27.25 লাখ। নিয়ম হচ্ছে একজন চালক একটানা সর্বোচ্চ 5 ঘন্টা গাড়ি চালাবেন, এটি মানা হয় না। গাড়ির ফিটনেস ও লাইসেন্স দেওয়া হয় গড়ে 3 মিনিটের পরীক্ষায়। নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছে শুনবো। নিচে দেখছি, দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন। এই ঘটনাগুলো চলছেই। পেছনের পাতার খবর, দেশে বায়ু দূষণে মৃত্যু বাড়ছে। বিশ্ব বায়ু পরিস্থিতি প্রতিবেদন, বাংলাদেশ 2012 থেকে ধারাবাহিকভাবে বায়ু দূষণজনিত কারণে মৃত্যু বাড়ছে। দূষণ কমাতে সরকারি উদ্যোগ নিয়ে হতাশা বিশেষজ্ঞদের। কালের কণ্ঠ শিরোনাম করেছে, কোটি শিক্ষার্থীর কি হবে? কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পথ হারাচ্ছে। এরই মধ্যে বন্ধ হয়েছে সহস্রাধিক স্কুল। চলতি বছর না খুললে বন্ধ হবে আরও 20,000। 10 লাখ শিক্ষক কর্মচারীর মানবেতর জীবন। যারা উন্নয়নশীল দেশ 2024 থেকেই করোনার রপ্তানি খাতে আঘাত, রাজস্ব আয় কমতি, এর মধ্যেই মিলতে যাচ্ছে এমন সুখবর। জাতীয় টাস্কফোর্সের বৈঠক 25শে অক্টোবর। একটি খবর দেখছি, জেনোসাইড শিকারের চেয়ে সহায়তায় আগ্রহ। রোহিঙ্গাদের জন্য $100 কোটি তহবিল জোগাড়ে আজ দাতা সম্মেলন, প্রত্যাবাসনে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। এছাড়া হাইকোর্টের রুল, ধর্ষণের ঘটনায় সালিশ অবৈধ নয় কেন? ধর্ষণ মামলার সংখ্যা জানানোর নির্দেশ হাইকোর্টের। দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে, জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়কে মামলা কমেছে, কমেনি দুর্ঘটনা, মৃত্যু। শুধু কাগজ ঠিক রেখে সড়ক নিরাপদ হবে না, এটি বলছেন পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। এছাড়া উচ্চশিক্ষায় ফিরছে সেশন জট, 41 লাখ শিক্ষার্থী দিশেহারা, চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে অনেকের। শিরোনাম দেখছি, 917 জাহাজে ভাসছে 22 লাখ টন পণ্য, 11 দফা দাবিতে ধর্মঘট চলছে, আজ জরুরি বৈঠক। ইত্তেফাক শিরোনাম করেছে, লঙ্ঘিত হচ্ছে ব্যক্তির গোপনীয়তার অধিকার, ফোনালাপ রেকর্ড ও ফাঁসের বেআইনি কাজে নেই কোনো প্রতিকার। এছাড়া বাইডেনের পক্ষে এবার প্রচারে নামছেন ওবামা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এই শিরোনামটি করা হয়েছে। পাশে দেখছি, কারাগারে থাকতে হবে ক্যাসিনো কাণ্ডের হোতা এনুরূপনকে। এছাড়া ব্যালটের চেয়ে ইভিএমে ভোট 39%-এরও কম। 10টি সংসদীয় আসনের উপনির্বাচনের ফল বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি ছাপা হয়েছে। যুগান্তর শিরোনাম দেখছি, শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলন, বার্ষিক পরীক্ষা ছাড়াই মাধ্যমিকে পাস, শিক্ষার্থীদের ঘাটতি পূরণে সংক্ষিপ্ত সিলেবাস মূল্যায়ন, নভেম্বরের শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ইঙ্গিত। এর পাশে আছে, সিলেটের রায়হান হত্যা, আকবরকে পালাতে সহায়তা করা এসআই বরখাস্ত। এছাড়া পিকে হালদার দেশে নামামাত্র গ্রেপ্তারের নির্দেশ। দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে, সরকারের 4,000 কোটি টাকা বকেয়ার কারণ অনুসন্ধানে দুদক, 6 এয়ারলাইন্সের কাছে পাওনা এগুলো। এছাড়া সরকারি দামে মিলছে না আলু, এখনও আলুর কেজি 45 থেকে 50 টাকা। রাজধানীতে চলছে টিসিবির আলু বিক্রি, নির্ধারিত দামে আলু বেচতে ব্যবসায়ীদের অনুরোধ কৃষিমন্ত্রীর। পেছনের পাতার একটি শিরোনাম দেখছি, ভারতে মৃত্যুহার 8% বাড়ার আশঙ্কা। কোভিড-19 মৃত্যুর শীর্ষে 10 দেশের একটি তালিকাও তারা এখানে ছেপেছে। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম দেখছি, নো ফাইনাল এক্সামস ফর ক্লাস 6 to 9, এনসিটিবি প্রিপেয়ারিং ব্রিফ সিলেবাস ফর ওভার 1 crore স্টুডেন্টস। এই বিষয়টি দিয়েই শুরু করতে চাই। গতকালকে শিক্ষামন্ত্রী জানালেন আসলে যে কোভিড সংক্রমণ এটি এখনও নিয়ন্ত্রণে না আসায় জেএসসি, এসএসসি, এইচএসসির পর কিন্তু এখন মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হচ্ছে না এবং অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা উঠবেন, এই ঘোষণাটি দেওয়া হয়েছে। এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন আবু সাইদ খান।
দাঁড়িয়েছে যে শিক্ষা মানে খোলার মতো অবস্থাটা নেই, এটা ঠিক। তো এখন এই ঘাটতিটা কিভাবে পূরণ করা যায়, তো সেখানে অ্যাসাইনমেন্ট একটা বিষয় হতে পারে। অলরেডি অনলাইনে ক্লাস শুরু হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে শহরের স্কুলগুলো, সরকারি বেসরকারি স্কুলগুলোতে অনলাইনে ক্লাস চলছে, কিন্তু গ্রামে সেটা চলছে না। কিংবা কাগজে কলমে চললে বাস্তবে চলছে না, কেননা গ্রামের ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড কিংবা আইফোন নেই, এবং সেখানেও ইন্টারনেট এর বিষয়টাও খুবই আহ, মানে অনিয়মিত। তো সেই জায়গা থেকে গ্রামে আসলে এটা হচ্ছে না, সম্ভব হচ্ছে না, যে কারণে শহরের সঙ্গে গ্রামের বৈষম্যটা বেড়েই চলছে। তো এই জায়গাটা আমার মনে হয় অ্যাড্রেস করাটা দরকার। সেই ক্ষেত্রে এর বিকল্প কি হতে পারে এটা আমাদের ভাবা উচিত। যেমন ধরুন, সারা দেশে প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে কোনো নিয়মের ভিতরে রাখা সম্ভব না, অতএব সেটা বন্ধ রাখতে, কিন্তু সেকেন্ডারি এবং মাধ্যমিক, মানে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শহরের তো যে অবস্থা, এটা সম্ভব না হলে গ্রামে অনেক জায়গায় পরিবেশ ভালো আছে। অতএব গ্রাম পর্যায়ে বিকল্পভাবে খোলা যায় কিনা আমার মনে হয় সরকার এটা বিবেচনা করতে পারে, যে সেখানে স্বাস্থ্যবিধি মেনে গ্রামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল কলেজগুলো খুলে দেওয়া যায় কিনা। কেননা যেহেতু সেখানে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করতে পারছে না এবং সেই ব্যবস্থাটা নেই। আমি এমনও জানি, ধরুন যে 100-র মধ্যে 10 জনের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, এক। 2 নম্বর হচ্ছে এমনকি সাধারণ ফোন অনেকের নেই, অনেকের ফ্যামিলির একটা ফোন। তো বাবা সেটা নিয়ে বাজারে যায় কিংবা কর্মস্থলে চলে যায়, ছেলে মেয়েরা তখন বাবা ফেরার পরে ওই ফোনে কথা বলতে পারে, তারা আগ পর্যন্ত পারে। এটা হচ্ছে রিয়েলিটি। এই রিয়েলিটিটা অনেকেই জানেন না। শহর থেকে আমাদের অনেকেরই একটা ধারণা তৈরি হচ্ছে যে হাতে আইফোন পৌঁছে গেছে, সবার হাতে আইফোন। আসলে সেটা হচ্ছে অবস্থা সম্পন্ন ছেলে মেয়েদের হাতে আছে। একই ফ্যামিলিতে হয়তো 3টে আইফোনও আছে, 5টাও কিন্তু থাকতে পারে, কিন্তু এই যে কিন্তু শহরের যে বেশিরভাগ। বাস্তবতা সেখানেও কিন্তু ইন্টারনেট নিয়ে সমস্যা আছে, হ্যাঁ, ইন্টারনেটের সেখানেও গতি, ইন্টারনেট সবার নিয়ে সমস্যা ইন্টারনেট রয়েছে। প্রাপ্তির বিষয়টিও শতভাগ নেই, সেই বিষয়টিও রয়েছে। হ্যাঁ, সেটা যথার্থই বলেছেন। সেই ক্ষেত্রে একটা জিনিস হতে পারতো, যে জিনিসটা করেছে গভর্নমেন্ট, সেটা হলো যে একটা চ্যানেলে না, অনেকগুলো চ্যানেলে, টিভি চ্যানেলে এটা শিক্ষা কার্যক্রমটা চালু করতে পারতো, সেটা সহজলভ্য। কিন্তু সেই কাজটা করা যাচ্ছে না, যেহেতু গভর্নমেন্ট একটা সংসদ টিভি দিয়ে এটা হবে না। এটা অনেকগুলো দরকার হলে প্রাইভেট চ্যানেলগুলোর সঙ্গে একটা এগ্রিমেন্টে আসতে পারে গভর্নমেন্ট, তাহলে সমস্ত ক্লাসগুলো এবং টিভি চ্যানেলের মাধ্যমে চলতে পারে। আর সবচেয়ে বড় সংকট যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের তো শিক্ষা, মানে সাধারণ শিক্ষা 3 ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হলো ধরেন জাতীয়করণ কি সরকারি প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান এমপিও ভুক্ত, আর একটা হচ্ছে নন এমপিও ভুক্ত। নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলো, সেখানে বাইরের সাহায্য সহযোগিতা করতে হতো। যারা সাহায্য সহযোগিতা করতো তাদের অনেকের অবস্থা খারাপ, এটা চালাতে পারছে না, যে কারণে শিক্ষকরা বেতন পাচ্ছে না, এবং এখানে ঝরে পড়ার হার সব জায়গায় রয়েছে, কিন্তু এখানে হারটা অনেক বেশি, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আমার জি, কাছে মনে মানে হয় যে জরুরি বিশেষজ্ঞরা ভিত্তিতে। বিশেষজ্ঞরা যে বিষয়টি বলছেন আসলে যে করোনা মহামারী হয়তো একদিন থামবে, কিন্তু শিক্ষার যে প্রভাব আপনি যেটি বলছিলেন যে ঝরে পড়ার হারটি বেড়ে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক শিক্ষক যারা তারা বেকার হয়ে গেছেন। আবার আরেকটি বিষয় যে সেশন জট, যেটি বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিছুটা চলেই গেছিল, সেটি আবার ফিরে আসছে, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেশন জটে পড়তে যাচ্ছে। এই যে এই প্রভাব দীর্ঘমেয়াদী এই প্রভাব কিভাবে কাটানো যেতে পারে? এটি হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়, এটা কাটানোর জন্য সেই ক্ষেত্রে আমি কতগুলো স্পষ্ট বলতে চাই। প্রস্তাবগুলো অনেকে বলেছে যে সরকারের একটা এমপিও ভুক্তির জন্য একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা পুরোপুরি ব্যবহৃত হয়নি। তো সেখানে আরো কিছু টাকা যুক্ত করে এখানে কমপক্ষে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে, মাধ্যমিক সমস্ত প্রতিষ্ঠানকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেটা এমপিওভুক্ত করা হোক জরুরি ভিত্তিতে। এমপিওভুক্ত করা না হলে দেশে বড় রকম ক্ষতি হয়ে যাবে এবং শিক্ষার ক্ষেত্রে বড় রকম বৈষম্য তৈরি হবে। কেননা নন এমপিও স্কুলগুলো তো গ্রামের দিকে মফস্বলের স্কুল এবং কলেজ, তো সেইগুলোকে এমপিওভুক্ত করাটা খুবই জরুরি। তা না হলে শিক্ষকরা উৎসাহ হারিয়ে ফেলছে। এমনকি অনেক শিক্ষকরা তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে সেই ভাড়াও জোগাড় করতে পারছে না, বাস ভাড়া কিংবা ভ্যান ভাড়া এটাও জোগাড় করতে পারছে না। এইটা যেখানে রিয়েলিটি, সেই জায়গা থেকে সরকারের উচিত হবে সমস্ত নন এমপিও ভুক্ত, যেখানে যারা এখানে উপযোগী, আমি বলছি না যে না যাদের কোনো রকম ব্যবস্থা নেই, ক্রাইটেরিয়াতে পড়ে না, যারা ক্রাইটেরিয়াতে ভুক্ত হয় বিশেষ বিবেচনা জরুরি ভিত্তিতে এমপি ভুক্ত করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আর একটা হচ্ছে যে গ্রামের
যেটা আমি আবার বলতে চাই যে গ্রামের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগুলোকে সামাজিক দূরত্ব রেখে সেখানে শিক্ষা কার্যক্রম চালু করা যায় কিনা এটা ভাবার দরকার। তৃতীয়ত হচ্ছে টেলিভিশনে ব্যাপকভাবে শিক্ষা প্রচার করাটা দরকার, শিক্ষা কার্যক্রম টেলিভিশনে প্রচার করা দরকার। আর স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যথার্থ এই ধরনের অ্যাসাইনমেন্ট ভিত্তিক অ্যাসেসমেন্ট একটা হতেই পারে, এবং ঘাটতি কিভাবে পূরণ করা যায়, এই ঘাটতি পূরণের যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমি যথার্থ মনে করি। এটাকে স্বাগত জানিয়েই আমি এই প্রস্তাবগুলো করতে চাচ্ছি। আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। আমরা দেখেছি যে এর আগে কিশোরদের যে নজিরবিহীন আন্দোলন তার দাবির মুখে আইনটিও কিন্তু পাশ হয়, কিন্তু এতদিনেও 2018 সালে এটি পাশ হলে এখন পর্যন্ত এটি বাস্তবায়ন করা যায়নি। এবং যে এই পরিসংখ্যান পত্রপত্রিকায় যেটি দেখছি যে হ্যাঁ, মামলার সংখ্যা হয়তো কিছুটা কমেছে, হয়তো চালকরা কিছুটা সচেতন হয়েছে, কিন্তু দুর্ঘটনার সংখ্যা, প্রাণহানির সংখ্যা, হতাহতের এই বিষয়গুলো কিন্তু মোটেই কমেনি। আমরা দক্ষ চালক সৃষ্টি হতেও দেখছি না, কিংবা চালকদের জন্য যেই নিয়োগ বিধিমালা সেগুলোও মালিকরা এখনো নিশ্চিত করেনি। তো এই যে পরিবহন খাতের জিম্মি দশায় এই কি চলতেই থাকবে? যথার্থ বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরেন রাস্তাঘাটের কিছুটা উন্নতি হয়েছে, কিছু সমস্যা আছে। তো গাড়িগুলো অনেক জায়গায় ভালো গাড়ি আছে, বিশেষ করে দূরপাল্লাতে ভালো গাড়ি আছে, যদিও স্থানীয়ভাবে যেগুলো গাড়ি চলে, এমনকি ঢাকাতে যেখানে লক্ষ লক্ষ গাড়ি আছে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দক্ষ জনশক্তি, অর্থাৎ ড্রাইভার দরকার। সেই প্রশিক্ষিত ড্রাইভার এবং সেটা কিভাবে চালক তৈরি হবে সেই ব্যবস্থাটা নেই, ভাবনাই নেই। যে প্রশিক্ষণ দ্রুত ভিত্তিতে যে এখানে চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেই কাজটা কিন্তু এখনো হচ্ছে না, যে কারণে এখানে অদক্ষ ড্রাইভারদের হাতে গাড়ির স্টিয়ারিং ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে হেল্পার কন্ট্রাক্টরদের কাছে স্টিয়ারিং ছেড়ে দেওয়া হচ্ছে। কেননা এখানে একটা লোকের, আপনি যেটা বলছিলেন যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারেন, এবং প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে দূরপাল্লায় কমপক্ষে 2 জন ড্রাইভার পাশাপাশি করতেন, কিন্তু করেছি। এখানে দেখা যাচ্ছে যে একজন ড্রাইভার রাজশাহীতে কিংবা পঞ্চগড়ে, ঢাকা থেকে পঞ্চগড়ে যাচ্ছে, এবং সেই ড্রাইভারই সকালে, রাত্রে গিয়ে পৌঁছে, সকালে সেই ড্রাইভারই তো সে লোক নিয়ে ফিরছে, যে কারণে সে চিন্তিত, তার এই যে জীবনের মধ্যে দিয়ে তাকে ফিরতে হচ্ছে, এটা অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় কারণ। জনসচেতনতার অভাব তো আমাদের রয়েছে, রাস্তার পাশে দোকানপাট বসছে, মানুষ রাস্তা পারাপারের ক্ষেত্রে নিয়ম নীতি মানছে না, তো সেগুলো রয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে সবগুলো সমস্যার ভিতর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দক্ষ চালক এবং চালকদের যে বিশ্রাম দরকার, এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একসঙ্গে 5-6 ঘন্টার বেশি কাউকে গাড়ি চালাতে দেওয়া ঠিক না, এই জায়গাটাকে নিশ্চিত করা দরকার। অর্থাৎ জরুরি ভিত্তিতে 2 জন ড্রাইভার নিয়োগ করা দূরপাল্লায়, এবং স্থানীয়ভাবে 5 ঘন্টার বেশি যাতে কাজ না করে সেগুলো মনিটরিং এর আওতায় নিয়ে আসা, কিন্তু সেই দেখভালটা হচ্ছে না, যার কারণে অ্যাক্সিডেন্ট বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, এবং অ্যাক্সিডেন্টের, এবং আমাদের দেশ মানে দুর্যোগ প্রবণ দেশ, সেটা অ্যাক্সিডেন্ট প্রবণ দেশে পরিণত। এই যে দুর্ঘটনা প্রবণ দেশে আমরা পরিণত হয়েছি, এখান থেকে উত্তরণের জন্য আমার মনে হয় এই মানব সৃষ্ট এই হত্যাযজ্ঞ থেকে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে, এবং বাঁচাতে হলে সেই ক্ষেত্রে এই নিয়ম নীতি করা দরকার। কেবলমাত্র বাইরের চাকচিক্য নয়, কেবলমাত্র বক্তৃতা আবৃত্তিতে নয়, বাস্তবে এই মনিটরিংটা করাটা, নজরদারির মধ্যে রাখা সবকিছুই। এবং নজরদারি মানে হচ্ছে এই না যে 3 মাস পর একটা মোবাইল কোড বসানো হবে, মোবাইল কোড বসে কিছু জরিমানা করানো, তা না। নজরদারি মানে হচ্ছে সার্বক্ষণিক নজরদারি, এটা একটা রুটিন ওয়ার্ক, প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখা, এবং মানুষের জীবন নিয়ে এইভাবে সিনেমিনি খেলাটা কোনো মানে নেই। তো মানুষের জন্য তো সভ্যতা, মানুষের জন্যই সবকিছু, আমাদের সম্পদ আর আয় প্রবৃদ্ধি, সেটা যদি মানুষের কল্যাণে আমরা ব্যবহার না করি, তাহলে আমাদের এই আয় প্রবৃদ্ধি, এই জিডিপি, আমাদের রিজার্ভ ফান্ড বাড়া, এর কোনো মানেও হয়। অতএব এগুলো মানুষের কল্যাণে এবং মানুষের জীবনের নিরাপত্তা এবং নিরাপত্তার ক্ষেত্রে নিরাপদ সড়ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ক্ষেত্রে আমরা কেবলমাত্র একটা দিবসের মধ্যে যেটা সীমাবদ্ধ না রাখি, নিরাপদ সড়ক কেবলমাত্র নিরাপদ দিবসের বিষয় না, নিরাপদ দিবস 365।
যে সড়কের মতো আমরা আরেকটি বিষয় দেখছি যে নৌপথেও কিন্তু নৌ শ্রমিকরা পণ্য পরিবহন বন্ধ রেখেছে। তারা বেশ কিছু 11টি দাবিতে তাদের ধর্মঘট চলছে এবং সেই দাবিগুলোর মধ্যে আমরা দেখছিলাম যে নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি, তাদের খাদ্য ভাতা চালু, এই বিষয়গুলো ছিল। এবং যেই হিসাবটি দেওয়া হচ্ছে যে এই যে বন্ধের যে ক্ষতি, তার চেয়ে তারা যে দাবিটি করেছে সেইটির জন্য যে খরচ হবে সেইটির অর্থের পরিমাণ অনেক অনেক কম। নিশ্চয়ই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান নিউজ ডেল্টা টাচ পত্রিকা। আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আলোচনা অনুষ্ঠান নিউজ ডেল্টা টাচ পত্রিকায়। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সাইদ ভাই, বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে নৌযান শ্রমিকদের ধর্মঘট আজকে তৃতীয় দিনের মতো চলছে এবং পণ্য ওঠানামা বন্দরে স্থবির হয়ে গেছে এবং যেটি দেখছি যে তাদের যে দাবি, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ 11টি দাবি আছে। এখন শ্রমিক নেতারা যে হিসাবটি দিচ্ছেন যে এই যে বন্ধের ফলে যেই ক্ষতি হচ্ছে তার চেয়ে অনেক অনেক কম টাকা দিয়ে কিন্তু তাদের দাবিগুলো পূরণ করা সম্ভব। কিভাবে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতিকে? করোনা আক্রান্ত এই পরিস্থিতিতে করোনা কবলিত দেশে ধর্মঘট অনাকাঙ্ক্ষিত, কিন্তু ক্ষুধা তো কিছু মানে না, ক্ষুধা তো করোনা মানে না, যে কারণে এই ক্ষুধার যন্ত্রণায় মানুষ করোনার মধ্যেও বিভিন্ন জায়গা তারা কাজে কর্মস্থলে ছুটে কাজটি। তো ঠিক তেমনি করে শ্রমিকদের যে দীর্ঘদিনের যন্ত্রণা এবং ক্ষুধা, যে দাবিগুলো তারা করেছেন, এই দাবিগুলো আমরা দেখেছি এবং বিভিন্ন সময় শুনে এসেছি। এই দাবিগুলো অত্যন্ত সত্যি। তাদের ভাতা এবং একটু সঙ্গতিপূর্ণ বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ বেতন, এই তো তাদের দাবি। এবং চাঁদাবাজি ইত্যাদির দ্বারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তারা যে হয়রানি শিকার হয়, এগুলো বন্ধ। এই দাবির পিছনে তো অযৌক্তিক কিছু নেই, তবে এই দাবিগুলো তো টেবিলেই মেটানো নেই এবং আলোচনার টেবিলেই এটা সমাধান করা হতো। এটার দরকার হচ্ছে যে এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, এখানে সরকারের হস্তক্ষেপটা দরকার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখানে যারা সরকারে আছেন, অর্থাৎ এই পরিবহনের মালিকরা, লঞ্চের মালিকরা তো মন্ত্রী এমপিরা, তাদের লঞ্চ রয়েছে, বিরোধী দলের নেতাদেরও লঞ্চ রয়েছে, কিন্তু শ্রমিক যে কারণে দেখা যাচ্ছে যে মালিক স্বার্থে বিপক্ষে যায় এমন জিনিস, এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা। কিন্তু এটা তো চাপিয়ে দেওয়ার বিষয়, কেননা শ্রমিকদের তো বাঁচতে হবে। এই শ্রমিকরাই তো এই পরিবহন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন এবং তাদের ন্যূনতম অধিকার নিশ্চিত করা এটা রাষ্ট্রের, এবং সেই ধরনের রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার। অনেক ক্ষেত্রে রাষ্ট্র অসহায়ত্ব দেখায় যে মালিকরা মানছে না, শ্রমিকরা শুনছে না, কি করব। এই অসহায়ত্ব দূর করে রাষ্ট্রকে এখানে জোরালো কঠিন ভূমিকায়, রাষ্ট্রকে তার নিয়ামক ভূমিকায় আসতে হবে এবং যেটা যে জাতির ন্যায্য এবং যৌক্তিক সেটা মেনে নেওয়া উচিত। তা না হলে এই সময় যদি এইভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকে, পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হবে, এটা দ্রব্যমূল্যের প্রভাব পড়বে, দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে। এই জায়গাগুলোকে দূর করা দরকার। এবং সেই সঙ্গে আপনি যথার্থই বলেছেন যে এই যে ধর্মঘটের মধ্যে দিয়ে যে ক্ষতি হবে, তার চেয়ে তো তাদের অধিকারটা মেনে নেওয়ার মধ্য দিয়ে তো সবচেয়ে আরো কম ক্ষতি, মানে সবচেয়ে কম অর্থ লাগবে। তাই এটা মালিক পক্ষের বোঝা উচিত, মালিকদেরকে এগিয়ে আসা উচিত। এবং দীর্ঘদিন ধরে আমি জানি যে এই জায়গাটা আমাদের চোখে পড়ছে না। আমরা এই যে লঞ্চ এবং জাহাজের ক্ষেত্রে সমস্যাগুলোকে কখনো আমরা এবং এখানে কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না, সরকারও এটাকে খুব খুলিয়ে দেখছে না। আমার মনে হয় সমস্যা সমাধানের জন্য দ্রুত ভিত্তিতে বসা উচিত এবং এই ব্যাপারে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগী হওয়াটা জরুরি বলে আমি মনে করি। আজকে চট্টগ্রাম বন্দরে জরুরি বৈঠক আছে, আমরা আশা করব যে সেখান থেকে একটা ফলাফল আসবে। আপনি বলছিলেন যে এই যে ধর্মঘট যদি দীর্ঘায়িত হয় সেটার একটি প্রভাব পণ্য মূল্যে পড়বে। আমরা এমনিতেই দেখছি যে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি, পেঁয়াজের পর আলু লাগাম ছাড়া, চালের দাম বেশি, বিভিন্ন পণ্য, এবং আলুর যেটি দেখছি যে দর সরকার বেঁধে দিল, সেটি পুনর্মূল্যায়ন নির্ধারণ করলো, কিন্তু সেগুলো কিন্তু মানছে না। তো এই যে মানছে না, এই যে হিমাগার থেকে বেশি দামে বা নির্ধারিত দামে আলু দেয়া হচ্ছে না, সেটির প্রভাব পড়ছে পাইকারিতে, তারপরে খুচরাতে দাম বাড়ছে। এই যে না মানার প্রবণতা, সেই ক্ষেত্রে কি বাণিজ্য মন্ত্রণালয় কিছুই করার নাই, বা কি করছে তারা, কি দেখছেন? এখানে আমরা একটা শব্দ জানি, যেটা মনে করি যে সুশাসন মানে বোধহয় উপরের ব্যাপার। এখানে বাজারের সুশাসন দরকার এবং এই বাজারের সুশাসন নিশ্চিত করতে হলে দরকার
বাজারে প্রতিনিয়ত নজরদারি, এবং সেই নজরদারিটা এখানে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা নজরদারিটা হচ্ছে না। আর একটা হচ্ছে, ঠিক আছে, এখানে বারবার আমরা দেখতে পাচ্ছি চালের ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে, আলুর ক্ষেত্রে সিন্ডিকেট করে ওঠে। তো সেটা মোকাবেলা করার জন্য বিকল্প বাজার ব্যবস্থা চালু হতে পারে। এবং বিকল্প বাজার ব্যবস্থার কথা বললে সবাই মনে করে বোধহয় সমাজতন্ত্রের কথা বলছি, মানে এই মুক্ত বাজারের ভিতরে আবার সমাজতন্ত্রের কথা বলছি কেন? সমাজতন্ত্রের কথা বলছি না, পুঁজিবাদী ধনবাদী দেশে মুক্ত বাজার, সরকারি বাজার বা বিকল্প বাজার ব্যবস্থা। অর্থাৎ এখানে টিসিবি যেটা রয়েছে, এই টিসিবির কাছে 32,000 টন না, এখানে 5 লক্ষ টন যদি থাকতো টিসিবির কাছে, তো 5 লক্ষ টন আলু যদি টিসিবির কাছে থাকতো এবং তারা যদি বাজারে ছেড়ে দিত, তাহলে এখানে সিন্ডিকেট কিছু করতে পারতো না। অতএব সেখানে টিসিবি কে শক্তিশালী করা দরকার, এবং সরকারি দোকানের পাশাপাশি, মানে বেসরকারি দোকানের পাশাপাশি, বাজারের পাশাপাশি সরকারি বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। এটা অনেক ধনবাদী দেশেও এটা রয়ে গেছে, ইভেন ইন্ডিয়াতেও এখানে বিকল্প বাজার ব্যবস্থা রয়েছে। এখানে দুটো জিনিস করা দরকার। এখন হলো যে সরকারের এই বেসরকারি বাজারের পাশাপাশি সরকারের টিসিবির মাধ্যমে পণ্য বাজারে সরবরাহ করা উচিত। এক, আরেকটা হচ্ছে তৃতীয় ব্যবস্থা, যেটা জরুরি মনে করি, সেটা সময় সাপেক্ষ ব্যাপার হলে আমাদের ভাবা উচিত, সেটা হলো কৃষকের দোকান। অর্থাৎ কৃষকরা যাতে এখানে ধরুন যে কারণ বাজারে কিংবা বিভিন্ন জায়গাতে কৃষকরা সরাসরি তাদের নিজস্ব দোকান চালু করতে পারে, এবং সেই ব্যাপারে রাষ্ট্রীয় তাদেরকে পরিবহন সহায়তা, তাদেরকে ঋণ দেওয়া উচিত, এবং তাদের সমবায়ের মাধ্যমে কৃষক সরাসরি পণ্য বিক্রি করবে, তাতে সেখানে বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এবং তাতে কৃষকও লাভবান হবে। ধরুন যে আলুর দাম 40 টাকা হয়ে যাচ্ছে, 45 টাকা, 50 টাকা হয়েছে, এই টাকা কে পাচ্ছে? এটা কি কৃষকের পকেটে যাচ্ছে? উৎপাদক পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা পাচ্ছে। তাহলে কৃষকের স্বার্থ রক্ষা করার জন্য কৃষকের তত্ত্বাবধানেও বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারে। তাহলে আমরা 3 ধরনের বাজার ব্যবস্থার কথা ভাবতে পারি। একটা হচ্ছে বেসরকারি বাজার, যেটা আছে সেটা থাক, এখানে টিসিবি কে জোরদার করা, এবং কৃষকের বাজার, কৃষকের দোকান গড়ে তোলা। এই 3টে ব্যবস্থার মধ্য দিয়ে এখানে একটা বাজারে একটা ভারসাম্য আনা সম্ভব। তখন ইচ্ছা করলেই এখানে সিন্ডিকেট গড়ে উঠতে পারবে না। আমাদের এটা নতুন করে ভাবা উচিত। এবং সমাজ বদলাচ্ছে, তো সমাজ বদলাচ্ছে কিন্তু আমাদের ব্যবস্থা বদলাচ্ছে না। আমরা সনাতনী ব্যবস্থার উপরে ভর করে আছি এবং এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এগুলো নিয়ে গবেষণা হচ্ছে না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে না। এটা যেন যেভাবে চলে, পুরোনো ব্যবস্থা যেভাবে করে উঠছে সেইভাবে যেন চলতে থাকে, এইটুকু করতে পারে না। আমার মনে হয় এটা নিয়ে গবেষণা দরকার, এটা নিয়ে হোমওয়ার্ক দরকার, এবং তার ভিত্তিতে আমাদের বাজার ব্যবস্থাটা কি হবে এবং যুগোপযোগী বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নাই। এই ব্যাপারটা নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দেশে একটা সমস্যা হয় কি, মন্ত্রণালয়ের কাছে বলে তো কোনো কিছু লাভ নাই, তো প্রধানমন্ত্রীকে বলতে হয়, এবং সবকিছু প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কিছুই হয় না। অতএব সেই ক্ষেত্রে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য, ভারসাম্যপূর্ণ বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একটু অন্য প্রসঙ্গে আসি, আমরা একটু শেষের দিকে সংক্ষেপেই শুনবো। গতকালকে আমরা দেখলাম হাইকোর্ট একটি রুল জারি করেছেন এবং হাইকোর্ট জানতে চেয়েছে যে নারী নির্যাতনের ঘটনাগুলোর সালিশ কেন অবৈধ নয়। আমরা দেখেছি যে এখানে এই নারী নির্যাতনের বিষয়ে শুধুমাত্র আইনের বিষয়টি না, সামাজিক বিষয়টিও খুবই জড়িত, এবং গ্রাম্য সালিশগুলোতে অনেক সময় যেহেতু অপরাধগুলো প্রভাবশালীরা করে থাকে, মাতব্বররা দেখা যায় যে তাদেরকেই নানা রকম সুবিধা দেয় এবং লঘু শাস্তি দিয়েই তারা রেহাই পেয়ে যায়, যার ফলে অনেকেই বলেন যে এই সব কারণও এই নারী নির্যাতন বাড়ার একটি কারণ। গতকালকে উচ্চ আদালতের যে রুলটি, সেটি সম্পর্কে কি বলবেন? নিশ্চয়ই এটা একটা কারণ, কিন্তু একমাত্র কারণ না। তবে নিশ্চয়ই এই রায়কে আমি স্বাগত জানাই এবং এর সঙ্গে একমতই পোষণ করি যে এর মধ্য দিয়ে খানিকটা কমবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অন্যান্য জায়গাগুলো তো বিবেচনা আনতে হবে। সারা দেশে যে দর্শনবেদী আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হলে যে কাজগুলো করার দরকার, সেটা হলো যে নারীর জন্য নিরাপদ, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমাজে বিভিন্ন জায়গায় আমাদের পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীকে তার অধস্তন হিসাবে দেখা হয়, পুরুষের সমকক্ষ হিসেবে ভাবা হয় না। এই সমকক্ষ ভাববার ব্যাপার, এখানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, এখানে সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ। এখানে বিচারহীনতার সংস্কৃতি যেটা চলছে, অর্থাৎ অপরাধ করে পার পেয়ে যায়, এই পার পাওয়ার সংস্কৃতি থেকে আমাদেরকে মানে বন্ধ করতে হবে। সেই বন্ধ করাটা খুবই জরুরি, যেন তারা জানে
যে এটা পার পাওয়া যায়, এবং তাদের ক্ষমতার দাপট আছে, অর্থের দাপট আছে, এবং এই অপরাধীরা ক্ষমতাবান, অর্থবান এবং পেশি শক্তি হওয়া। তো অতএব এই এই ক্ষমতা, পেশির ক্ষমতা, অর্থের ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা, এই ক্ষমতায় সঙ্গে ধর্ষণের একটা যোগ আছে। অতএব এটা বন্ধ করতে হলে এখানে আইনের কঠোর প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ দরকার। বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা দরকার। এখানে তো আমি কাল বোধহয় ডক্টর স্বাধীন মালিক বলছিলেন যে উনি একটা দিয়ে যে 4000, তো মানে এখানে মামলার সে 1% সেখানে হলো শাস্তি হয়, কেউ বলছে 2% শাস্তি হয়। তো এখানে ব্যাপক মানে যারা রয়ে গেছে তো শাস্তি হচ্ছে না, শাস্তির বাইরে চলে যাচ্ছে। এর কারণটা কি? অভিযোগ পত্রের ভিতর ফাঁকফোকর থেকে যায়। এর কারণ হচ্ছে যারা তদন্ত রিপোর্ট দেওয়া হয়, যখন ওই তদন্ত রিপোর্টের মধ্যে ফাঁকফোকর রেখে দেওয়া হয়। তো অভিযোগ পত্রে ফাঁকফোকর, তদন্ত রিপোর্টের ক্ষেত্রে ফাঁকফোকর। এখানে যারা সরকারি জিপি, পিপি ইত্যাদি যারা দাঁড়ান, তারাও অনেক সময় বিক্রি হয়ে যায়। তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বাদীর পক্ষে থাকেন না, তো তারাও বিবাদীর সঙ্গে এক ধরনের লেনদেনের ব্যাপার রয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো লোক আছেন, জিপি পিপি আছেন, কিন্তু খারাপ লোকরাও কিন্তু এখানে ঢুকে পড়েছে। তো এই সমস্ত সমস্যাগুলো আমাদের বিবেচনা রাখা দরকার। সামগ্রিক পরিবর্তন ছাড়া ধর্ষণ বিরোধী এটা হবে না। তবে সামগ্রিক বিষয়টা হচ্ছে এই কাজটা রাষ্ট্রের, তবে জনগণেরও দায়িত্ব রয়েছে। আমার মনে হয় জনগণের ভিতর থেকেও সামাজিক সাংস্কৃতিক আন্দোলন যেটা চলছে, এই আন্দোলনকে উপর আঘাত নয়, এই আন্দোলনের উপর হামলা নয়, বরং এই আন্দোলনের মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, নিটলটা রাজপত্রিকা অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 এবং শুক্রবার 10:10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর RTVর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।